আপরা নিজের অবাকতা লুকিয়ে অঙ্গগুলো মিলে ধরে ক্যাপচার নিল। সেই থেকে শুরু করে থম মেরে বসে আছে মীরা। কি বলবে হাতে হাতেও কিছু খুঁজেই পাচ্ছে না। কোথাও একটা চিনচিনে ব্যথার সুর পাচ্ছে। মীরা বলে উঠল, এগুলোর দাম কত হবে? কথাটা শুনেই আপরা ফুস করে একটা নিঃশ্বাস ফেলে চোখ বুঝলো। অঙ্গগুলোর জন্য মনটা কেমন করে উঠল। সবাই যে এখানে প্রাকৃতিক মৃত্যু পেয়েছে তা নয়, কাউকে ধরে ধরে মৃত্যুর করে ফেলে দেওয়া হয়েছে। বন্ধ চোখের পাতা কাঁপিয়ে আপনা বলে উঠল, কালোবাজারে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গের দাম আকাশ ছোঁয়া। সবচেয়ে বেশি বিক্রি হয় কিডনি। কালোবাজারের দাম অনুযায়ী 75% কিডনির দখলে। একটি কিডনি বিক্রি হয় প্রায় 1,72,00,000 টাকায়। এদিকে লিভার রোগে অন্য কারো যে কোনো রোগের চেয়ে বেশি মানুষ মারা যায়, কারণ এই রোগ ধরা পড়ে শেষ পর্যায়ে। সামর্থ্য থাকলে কালোবাজার থেকে কিনে নিয়ে রোগীরা নিজেদের চিকিৎসা করান। একটি লিভারের দাম পড়ে প্রায় 1,38,00,000 টাকা। আবার আইনি প্রক্রিয়ায় হৃৎপিণ্ড দান করতে গেলে প্রচুর টাকা লাগে। ডাক্তারের বিশাল খরচ থেকে বাঁচাতেই রোগীরা হৃৎপিণ্ড কিনে নিয়ে চিকিৎসা করান। একটি হৃৎপিণ্ড বিক্রি হয় প্রায় 1,03,00,000 টাকায়। এক জোড়া চোখের মণির দাম প্রায় সমান। চোখের মণির দাম প্রায় 1,31,000 টাকা। এছাড়া বোন ম্যারো ও হাড়ের মজ্জা, ডিম্বাণু, করোনারি আর্টারি, ক্ষুদ্রান্ত, গলভাণ্ডার ও পিত্তকোষ, রক্ত সবগুলো মিলিয়ে গবেষণা মতে একটি মানবদেহ থেকে নানা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বিক্রি করলে এর আর্থিক মূল্য হতে পারে 4.5 কোটি ও তার থেকেও বেশি। টাকার অঙ্ক শুনে মীরা বিস্ফোরিত হয়নি, করেছে আপরা জ্ঞানের পরিধিকে। মেয়েটি এত কিছু জানলো কি করে? সহজ গলায় বলল, তার মানে একটি মানব শরীরে আর্থিক মূল্য কম করে হলো 4.5 কোটি টাকা। তুই এত কিছু জানলি কি করে আপরা? মীরার কথা শুনে হাসলো আপরা। কিছুক্ষণ চুপ করে ঘাসের ওপর বসলো। বৃষ্টি নেই, প্রকৃতি নিশ্চুপতাকে বরণ করেছে। কালো মেঘ কেটে গিয়েছে। ভাবুক নয়নে আকাশের দিকে তাকিয়ে বলল আপরা, সন্দেহ হয়েছিল ডাক্তার মানুষ আর কি করতে পারে। ক্রাইম বিষয়ে একটু ঘেঁটে দেখলাম, এবার সন্দেহটা সত্যিই হলো। এবার মনে হচ্ছে ডক্টর বা নার্স হলে ভালো হতো, পরের জার্নিটা সহজ হতো। আপরা কথাটা শেষ করতেই পেছন থেকে ভরাট কণ্ঠস্বর ভেসে আসলো, তোমার জার্নিটা সহজ করার দায়িত্ব আমরা নিচ্ছি। ভরাট কণ্ঠস্বর শুনে চমকালো দুজনেই। আপরা ঘুরে তাকাতেই লোকটা লাল লাল দাঁত বের করে হাসলো, যেন দুজনকে অবাক করে দিয়ে বেশ মজাই পেয়েছে। মীরা তখনও নির্লিপ্ত। আপরা হাত বাড়িয়ে চিমটি কাটল মীরার হাতে। তবুও শান্ত মেয়েটা। এবার কপালে ভাঁজ পড়ল আপরার। মেয়েটা কি বেশি ভেঙে পড়েছে? এখন যে দুঃখ বিলাসের সময় নয়। লোকগুলোর মধ্যে সর্দার গোছের লোকটার পরনে লুঙ্গি কেমন এক ভঙ্গিমায় পড়েছে ঠাউর হলো না আপরার। আর সবাই মুখ ঢেকে রাখলেও লোকটার সম্মুখে দাঁড়িয়ে আছে। বিপদ সামনে দেখেও আপরা কী জন্য ভয় করছে না বুঝতে পারছে না নিজেই। নিজের সাহসের গণ্ডি পেরিয়ে আর একটু উঁচুতে গিয়ে আপরা ক্যামেরাটা সর্দার লোকটার দিকে তাক করে কাপচার নিয়েই হাসলো। ভড়কে গেল লোকগুলো। সাথে সাথে যেন গরম রক্ত টকবগিয়ে উঠল। লোকগুলো মৃদু চিৎকার করে বলল, সাহস ভালো, কিন্তু একটু বেশি সাহস হলো না? আমার ছবি দিয়ে কি প্রমাণ করবি মাইয়া? আমারে ধরতে পারবি? এখন যদি তোদের মেরে পাহাড় থেকে নিচে ফেলে দেই, কেউ টেরই পাবে না। আমার নাম মজলুর উদ্দিন, জুলুম করাই আমার কাজ। জামশেদ বলে ওঠেন, সর্দার খাড়াই আছেন কেন? তাড়াতাড়ি করেন, বস অপেক্ষা করতেছে। ভাগ্যিস আমি দেখছিলাম মাইয়াগুলোরে, না হইলে তো বসের হাতে আইজ আমরা শেষ। আরও লোক আছে ওদের, নিজেরাই ফাঁইসা জামু। আগে ক্যামেরাটা নেন। কথাটা শুনেই মুজলুম উদ্দিন মাথা নাড়লেন। আপরা এবার বিচলিত হলো। ক্যামেরাটা নিজের সাথে রাখতে হবে। দুজনেই একসাথে পিছিয়ে যেতে যেতে খাদের পাশে দাঁড়িয়ে পড়ল। পাশেই আরেকটি পাহাড়। তারা এখন যেখানে দাঁড়িয়েছে তার থেকেও বেশ উঁচুতে। ঝাঁপ দিলে কোথায় পড়বে ঠিক নেই। মুজলুম উদ্দিন ক্যামেরাটার দিকে হাত বাড়াতেই গলা থেকে খুলে বাম হাতে রাখলো আপরা। লোকটা কিটকিটিয়ে হেসে আপরাকে স্পর্শ করতেই ক্যামেরাটা ছুঁড়ে মারল নিচে। চমকে গেল লোকটি। রাগের চোখ রক্তিম হয়ে উঠল। বলিষ্ঠ হাতে থাপ্পড় উঠাতেই নত করে রাখা মুখটা তুলল মীরা। হাতটার দিকে এমনভাবে তাকালো যে খানিক ভয় পেয়ে গেল মুজলুদ্দিন। এমন ধারালো দৃষ্টি কোনো মেয়ের হয়? তবে তিনি থামলেন না। আপরার থেকে ঘুরে থাপ্পড়টা মীরার গালে বসালেন। মীরার ফর্সা গালটা নিমিষেই লাল হয়ে এলো। হেসে উঠল মীরা। আপরাকে থাপ্পড়ে হাত থেকে বাঁচাতে পেরে জয় যেন তার হয়েছে। কিন্তু মানতে পারল না আপরা। পা উঠিয়ে পেটে লাথি বসাতেই মুজলুদ্দিন উদ্দিন মুখ থুবড়ে পড়লেন। বাম হাত কাজে লাগিয়ে এক গালে পরপর দুবার থাপ্পড় বসিয়ে ক্ষান্ত হলো আপরা।
মীরার হাসি চওড়া হলো, ভালোবাসা দেখতেও ভালো লাগে। মীরার আচরণে বিরক্ত আবরা, মেয়েটা এই পরিস্থিতিতেও হাসছে। অথচ আবরা খেয়াল করলো না মীরার দৃষ্টি। এই হাসির আরেকটি কারণ, ওই যে মীরা দেখতে পাচ্ছে পাহাড়ের বাঁকে গা লুকিয়ে মাথা বের করে আছে একজন, যার চোখের দৃষ্টিতে পুরো ছারকার হতে পারে পুরো বান্দরবান। যখনই দৃষ্টিতে তার উপরই পড়ছে, কেমন শিথিল হয়ে আসছে এই চোখগুলো, যেন কত বছরের তৃষ্ণার্ত। সর্দারকে এভাবে লুকিয়ে পড়তে দেখে গর্জে এলো তিনটে লোক। সরু রাস্তার একধারে ফাইট করা সম্ভব নয় বলেই অন্যরা দাঁড়িয়ে আছে। লোকগুলো এসে আপরা ও মীরার হাত চেপে ধরতেই আরেকজন গলা চেপে ধরল, হাত গলিয়ে দিয়েছে গলায়। গ্রীবাদেশ থেকে এই হাত বুকে নামতে সময় নেবে না বেশ বুঝতে পারছে দুজনেই। এই যে ওদের চোখে এখন অন্যরকম নেশা, বসের কথা ভুলে গেছে একদম। তবুও নির্লিপ্ত দাঁড়িয়ে রইল মীরা। আপনার স্ট্যান্ড নিতে চাইলেও পারছে না, গা গুলিয়ে আসছে, চোখে মুখে আকাশ ছোঁয়া ক্রোধ। লোক দুটোর হাত নিচের দিকে অগ্রসর হতেই থেমে গেল বিকট শব্দ। নিশাচর বুঝি লুকিয়ে গেল পাহাড়ি বৃক্ষের আড়ালে। পেছন ঘুরে কাউকে রিভলভার হাতে এগিয়ে আসতে দেখে ছেড়ে দিল আপরা ও মীরাকে। মাথা নত করে অভিযোগ করল। জামশেদ বলে উঠল, বস, মাইয়ে দুটা আমাগোর কাম পণ্ড কইতে আসছে, ধরছি। এই দুইটারে আমাগোর হাতে ছাইড়া দেন, বুঝালুমু। আপনার চিন্তার কারণ নাই। বস লোকটি শান্ত দৃষ্টিতে একবার আপরার দিকে তাকালো, আর একবার মীরার দিকে তাকালো। দু কদম এগিয়ে এসে মীরার সামনে দাঁড়িয়ে কিছুটা ঝুঁকে গেল। দৃষ্টি ঘোরাফেরা করছে লাল দাগে। মীরা ঠোঁটের ভাঁজে নির্লিপ্ততার হাসি। বনিতাহীন চাপা স্বরে বলে উঠল, বসকে খবর দে, মাইয়াগুলোরে নিয়ে যা কুটিরে, ওইখানে দেখা যাইবে। লোকগুলো হয়তো ইঙ্গিত বুঝতে পারল, এগিয়ে এসে ধরবে। মীরা শব্দ করে হেসে উঠল। হাসিটার স্থায়িত্বকাল দীর্ঘ হলেও বসের আদেশবিহীন কেউ এগিয়ে আসতে পারল না। হাসি থামিয়ে অস্পষ্ট স্বরে বলল, আদিল। শিথিল দৃষ্টি কেমন চকচক করে উঠল। একটানে মুখের কাপড় খুলে ফেলল আদিল। মীরার মুখোমুখি দাঁড়িয়ে গালের দিকে হাত বাড়িয়ে হাত নামিয়ে ফেলল। আচমকাই গর্জে উঠে বলল, থাপ্পড় দিয়েছে কে? লোকগুলো ভয় পেল না। বসকে এতদিন দেখে আসছে, একটু পরেই যে মেয়ে দুটো শরীর ভেদ করে ভুলে ঢুকে যাবে তারা জানে। একজন উল্লাস মিশ্রিত কণ্ঠে বলল, বস সর্দার। আদিল এক পলক লোকটার দিকে তাকালো। উল্লাসটা একদম পছন্দ হলো না। হুট করেই আকস্মিক বুলেট ছুঁড়ে মারল। উল্লাস মিশ্রিত কণ্ঠনালী রক্তাক্ত হয়ে গেল। ধপ করে পড়ে গেল নিচে। ভয়ে কেঁপে উঠল সবাই। আদিল এবার নিচে পড়ে থাকা শরীরটার দিকে তাকালো। ঘুমিয়ে যাচ্ছে একটু পর পর। উবু হয়ে বসে হাতটা মুচড়ে ধরল। লোকটার প্রাণ পাখি তখনই উড়ে গেল যেন। আকস্মিক ঘুরে কামনাযুক্ত চোখের মালিক দুটোর কপাল বরাবর বুলেট ছুঁড়ে সরল হাসল আদিল। কয়েক মুহূর্তেই কি থেকে কি হয়ে গেল বোধগম্য হলো না কারোরই। বসের হঠাৎ এমন পরিবর্তন কেউ মেনে নিতে পারছে না, কিছু বলতেও পারছে না। আদিল উন্মাদের মতো মীরার গালের দিকে তাকিয়ে বলল, খুব লেগেছে না, তাই না মীরা? চোখে মুখে অসীম ব্যথার ছাপ ফুটে উঠতেই মীরার নির্লিপ্ততা বিদায় নিল। চোখ ভরে আসতে চাইল। লোকটা আবার তাকে দুর্বল করতে আসছে। দৃষ্টি ফিরিয়ে নিল মীরা। আদিল হেসে ফিস ফিস করে বলে উঠল, রাজনন্দিনী, ভয় পাচ্ছ? অনেকদিন চিঠি দাও না। আমি অপেক্ষা করি জানো, প্রতি মুহূর্তে অপেক্ষা করি। অপরাধ করছো তুমি, শাস্তি তো পেতেই হবে। আবার কখনো দেখা হোক রাজনন্দিনী। কথাটা বলেই আদিল মুচকি হাসলো। দলের লোকের দিকে তাকিয়ে দু হাত বাড়িয়ে দুটো মেয়েলি শরীরকে ধাক্কা দিল। নিমিষেই শরীর দুটো অন্ধকারে খাদের বুকে হারিয়ে গেল। পৈশাচিক হাসিতে মেতে উঠল আদিল। শত্রু দুজনকে পথ থেকে সরিয়ে যেন জয়ের খাতা খুলে বসেছে। তার সাথে তুলনা কারোরই হয় না। হন্তদন্ত হয়ে এদিক ওদিক ছুটছে। টর্চের আলোয় যতটুকু দেখা যায় ঠিক ততটুকুতেই খুঁজে চলেছে কিছু, খড়ের মাঝেই সুই খোঁজার মতো। তবে বারবার নিরাশ হতে হচ্ছে। রাস্তার পাশে পাহাড়ে দাঁড়িয়ে আছে আপরা মীরা। ফেলে দেওয়া ক্যামেরাটাই খুঁজে চলেছে তারা। যদিও জানে অক্ষত পাওয়া যাবে না, তবে পিচ্ছিল নরম মাটিতে খুব একটা ক্ষতি হবে বলে মনে হয় না, যদি না কোনো গাছে আটকে পড়ে। গাছের কথা মনে হতেই মীরা আপরার দিকে তাকালো। আপরা থাকলেও ঘন গাছের নিচে উপরে কেউ তাদের হদিশ পাবে না, তবুও রিস্ক নেওয়া যায় না। ক্লান্ত আপরা বসে পড়ল জমিনে। জোরে দম নিয়ে আনমনে বলল, আদিল মাহমুদ রিয়েলি লাভ ইউ মীরা। তার চোখে যে স্বচ্ছতা আমি দেখেছি, ভালোবাসার উপর আঙুল আমি তুলতে পারছি না। মীরা হাসল প্রতি উত্তরে। তাচ্ছিল্যই বটে, কিছু বলল না। মীরা হাসির শব্দে আপরা বুক থেকে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আজ নিজেকে কেমন নিস্তেজ লাগছে। আপরা বলল, প্রেম নিয়ে অভিনয় করা যায়, ভালোবাসা নিয়েও অভিনয় করা যায়। মনে লুকিয়ে থাকা দৃশ্য যে চোখ বাহ্যিক দুনিয়া সামনে তুলে ধরে, চোখ অভিনয় করতে পারে না।
চোখ স্বচ্ছ আয়নার মতো। ন্যায় আর অন্যায়ের পার্থক্য এখানেই। তাচ্ছিল্য হাসিটা ঠোঁটের কোণে ধরে রাখতে ব্যর্থ হলো মীরা। আপনার সামনে নিজের অনুভূতি প্রকাশ হতে দিবে না বলেই মুখটা গম্ভীর করে নিল। শক্ত কণ্ঠে বলে উঠল, কাজ থেকে পিছিয়ে যাচ্ছিস?